আসলে সেই দিনগুলোর কথা মনে করলে এখনও নিজেকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়। এক নম্বর প্রশ্ন হলো, আমরা সকলের সাথে যে একাত্মতা প্রকাশ করে রাজপথে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, সেই দিনগুলো ছিল তারুণ্যের যথেষ্ট শক্তি, এবং সেই শক্তির এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে আমাদের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সেই শক্তিকে একটা অদম্য শক্তিতে আমি ব্যক্তিগতভাবে নিয়েছি, এবং ছাত্র জনতার সাথে শিক্ষকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে এবং ক্যাম্পাসের বাইরে থেকে সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, এবং সেই দিনগুলো ছিল সর্বোপরি আমার জন্য একটি প্রতিদ্বন্দ্বিতামূলক। একটি বিজয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সেই লক্ষ্যের অর্জনের জন্য চলমান একটা প্রক্রিয়া হিসেবে, এবং সেই উপস্থিতিটা আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান এবং গর্বিত আমি মনে করেছি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত কতটুকু হয়েছে এই বিষয়টি তো পরিমাপ করা আমার জন্য অত্যন্ত কঠিন কাজ, কারণ এটা ছিল একটা সামগ্রিক বাংলাদেশকে রক্ষা করা এবং আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আশা করেছিলাম একটি তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো একটি সরকারের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাব। সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটি আজকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। সেই প্রক্রিয়ার দিকে আমরা এখনও ধাবিত হওয়া দূরে থাক, সেই প্রক্রিয়ার মধ্যেও আমরা এখনও প্রবেশ করতে পারিনি। সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে এবং আমি আমার অবস্থান থেকে আমি এখনও পর্যন্ত অনেকটা হতাশ, কেননা 9 মাসে 3টা তত্ত্বাবধায়ক সরকার, 3টি নির্বাচন বা জাতীয় নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করার জন্য আমরা অতীত বাংলাদেশে দেখেছি। এর চেয়েও বিশৃঙ্খল অবস্থাও আমরা দেখেছি 90-এর গণ অভ্যুত্থানে। আমরা দেখেছি যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে। তাই জুলাইয়ের অভ্যুত্থান বা আজকের নতুন বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে এটা বিলম্বিত হচ্ছে। এই বিলম্বিতটা আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি সেটাকে একটি গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় পৌঁছে যাওয়াটাই হলো আমার চাওয়া, এবং সাথে সাথে আমি মনে করি সমগ্র জাতীয় এটার সাথে একমত। তখন তো মোবাইল ফোন ইউজ করতে পারতাম না। তখন পরবর্তীতে জেনেছি আমাদের ক্যাম্পাসে পুলিশি তল্লাশি আমার বাসায় হয়েছে, এবং এই ধরনের পরিস্থিতি। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, সম্ভবত লিটন সাহেব, উনি আমাদের একজন সহকর্মী, বর্তমান ডিন ল ফ্যাকাল্টির একরাম সাহেবের ছেলে একটা পোস্ট দিয়েছে, ওনার বাসায় গিয়ে ওনার মোবাইল নিয়ে চলে গিয়েছে, এবং ওইখানে একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে তাকে ভয় ভীতি প্রদর্শন করে তার মোবাইলটাও নিয়ে গিয়েছে, এবং শুনেছি এটা ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছেও সেটা জমা দিয়েছে। তো পরবর্তীতে এটার আমি একরাম সাহেবের সাথে কথা বলেছি, বললো যে হ্যাঁ, বিষয়টা খুব দুঃখজনক, ভয়ও পেয়ে গেছি। যাই হোক, এখন তো আজকে এই পরিস্থিতি চলে গেল, আমি ভবিষ্যতে এটার জন্য যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করব। দেখা যাক ওনারা কতটুকু করেছে। এই দুইটাই বিষয়ে আমি জেনেছি বাসার মধ্যে, আবাসিক এলাকার মধ্যে। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো অহরহ অনেক ঘটনা ঘটেছে, আমাকে নিয়েও ঘটেছে, আমাদের অনেক শিক্ষককে নিয়েও ঘটেছে। কার্জন হল, কলাভবন, আমাদের কারফিউ ভঙ্গ করা থেকে শুরু করে রাজু ভাস্কর্য, এই বিষয়গুলো। এখানে ম্লান হওয়ার পেছনে মূল কাজগুলো করেছে আমাদের বিভিন্ন গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যের জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ না করে তারা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন পন্থায় অবলম্বন করার পরিপ্রেক্ষিতে এটা ম্লান হয়ে গিয়েছে। তো এটা ম্লান হতে দেয়া যাবে না। যতটুকুই আছে সেটাকে সামনে রেখে
এগিয়ে যেতে হবে। জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং পরিবেশের মধ্যে আমিও এবং আমাদের শিক্ষক সমাজ এবং জাতীয় অনেক প্রত্যাশা করেছিল যে আমাদের গবেষণার সাথে আমাদের ইন্ডাস্ট্রির একটা কোরিলেশন হবে, আমাদের গবেষণার গতিশীলতা আসবে, সাথে সাথে আমাদের এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আসবে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু এটা এখনও সৃষ্টি হচ্ছে না এবং সেই সৃষ্টি হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে না। এটারও মূল কারণ হলো যে আমাদের সঠিক যে দিক নির্দেশনা দিবে একটি জাতিকে পরিচালনা করার জন্য, যে একটি রাজনৈতিক সরকার এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার, সেটিও এটার সাথে জড়িত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো, ঢাকা বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, সেই উদ্দেশ্যটা সম্পূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল। তাই গণতান্ত্রিক চর্চা অতি সত্বরেই শুরু করা দরকার এবং সব দিকে সকলের অংশগ্রহণ করা দরকার এবং সাথে সাথে আমাদের এই ক্যাম্পাসকে আরও নিরাপদ, পড়াশোনা বান্ধব, ছাত্র শিক্ষকের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং গবেষণা বান্ধব ক্যাম্পাসে এখনও পরিণত হয়নি, সেই দিকে কাজ করার জন্য একটি দিক নির্দেশনামূলক এবং সাথে সাথে একটি প্রশাসনিক এবং রাজনৈতিক সদিচ্ছার সকলের দরকার হয়। তাই এইটাও আমাদের তেমন একটি সামগ্রিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়ার সাথেও সম্পর্কিত। তাই ক্যাম্পাসের যেটা আমরা আশা করেছিলাম, মোটা দাগে আমরা বলতে পারি সেটা এখনও সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি, প্রতিষ্ঠার দিকে যাচ্ছেও না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও যে 2000-এরও অধিক শিক্ষক রয়েছে এবং আমাদের এখানে এখনও 30-35 হাজারের মতো শিক্ষার্থী বিভিন্ন প্রোগ্রামে নিয়োজিত আছে। এখানে রাজনীতিটা আমাদের ঐতিহাসিকভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এদের সাথে জড়িত, বিভিন্ন প্রেক্ষাপটে জড়িত হয়ে যায়। বিভিন্ন প্রেক্ষাপট ছাড়া এমনিতেই এই রাজনৈতিক সচেতন ব্যক্তিগুলো, শিক্ষকগুলো জড়িত হয়ে যায়, ছাত্ররা জড়িত হয়ে যায়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমাদের যে একটি সুনির্দিষ্ট এবং লক্ষ্য অর্জনের জন্য যে রাজনীতি, গণতান্ত্রিক চর্চা করার যে রাজনীতি, সেটা থেকে আমরা এই ফ্যাসিস্ট সরকারের আমল থেকে যেভাবে দূরে সরে গিয়েছি, এখনও সেটার প্রভাব মুক্ত আমরা হইনি। এটা হওয়ার জন্য আমাদের সকলের আন্তঃসম্পর্ক, সাথে সাথে আমাদের ক্যাম্পাসের এবং জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং সাথে সাথে শিক্ষক রাজনীতির একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য কাজের অভাব রয়েছে এবং সৃষ্টি করার দরকার। অপরাজনীতি এবং রাজনীতির মধ্যে, শিক্ষক রাজনীতির মধ্যে কিছুটা দুর্বৃত্তায়ন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলো শিক্ষক রাজনীতিকে প্রভাবিত করা এবং বিভিন্ন গোত্র, বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য কাজ করায় সঠিক রাজনৈতিক চর্চাটা হচ্ছে না। তাই এই পবিত্র ক্যাম্পাসে আমাদের ভবিষ্যৎ জাতি বিনির্মাণে শিক্ষক রাজনীতি থেকে শুরু করে আমাদের ছাত্র রাজনীতির যে ধারা থাকা দরকার, যে স্বাভাবিক নিয়মে চলা দরকার, সেটি এখনও প্রতিষ্ঠিত হয়নি। এবং সর্বোপরি শিক্ষকরা রাজনীতির চেয়েও কিছু কিছু শিক্ষক অপরাজনীতির দিকে ঝুঁকে পড়েছে। তার জন্যই শিক্ষক রাজনীতিটা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে জাতির কাছে, সমাজের কাছে, সমগ্র জাতির, বাংলাদেশের কাছে।